আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমি মইনুল ইসলাম চলে আসলাম তোমাদের আরেকটি নতুন একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। তো আমরা এখন আলোচনা করব হচ্ছে সপ্তম অধ্যায় নিয়ে। সপ্তম অধ্যায়ের আলোচিত বিষয় হচ্ছে বা সপ্তম অধ্যায়ের নাম হচ্ছে মধ্যযুগের বাংলা সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস। দেখো আমরা টাইপ 1 এ চলে যাই কথা না বাড়িয়ে। দেখো টাইপ 1 এর নাম হচ্ছে মুসলিম সমাজ ও হিন্দু সমাজের সংস্কৃতি। দেখো টাইপ 1 এর নাম হচ্ছে মুসলিম সমাজ ও হিন্দু সমাজের সংস্কৃতি, ঠিক আছে? ওকে, দেখো এক নাম্বারটা খেয়াল করো। বলছে মধ্যযুগে বাংলায় মুসলমান কবিদের বিজয় কাব্য রচনার উদ্দেশ্য ছিল কি? দেখো বলছে যে মধ্যযুগে বাংলায় মুসলমান কবিদের বিজয় কাব্য রচনার উদ্দেশ্য ছিল হচ্ছে মুসলমানদের শ্রেষ্ঠত্ব বর্ণনা করার জন্য, ঠিক আছে? কি? মুসলমানদের শ্রেষ্ঠত্ব বর্ণনা, ঠিক আছে? বিজয় কাব্য রচনা কেন করেছিল? বিজয় কাব্য রচনা করার উদ্দেশ্য ছিল হচ্ছে বিজয় কাব্য রচনার উদ্দেশ্য হচ্ছে মুসলমানদের শ্রেষ্ঠত্ব বর্ণনা করা, ঠিক আছে? মুসলমানের শ্রেষ্ঠত্ব বর্ণনা করা হচ্ছে বিজয় কাব্য রচনার মূল উদ্দেশ্য, ঠিক আছে? এরপরে 2 নম্বরটা দেখো। 2 নম্বরটা বলতেছে মধ্যযুগের বাংলার শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য? দেখো বলছে মধ্যযুগে বাংলার শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে নিচে কোনটি প্রযোজ্য? নারীর উচ্চশিক্ষায় ব্যাপক অংশগ্রহণ, দেখো এটা না, নারীর উচ্চশিক্ষায় ব্যাপক অংশগ্রহণ এটা ভুল। তারপরে জ্ঞান বিজ্ঞানে অনগ্রসরতা দেখা যায়, এটাও ভুল। তারপর বলছে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা হ্রাস পায়, এটাও না, ভুল। বলছে বাংলা ভাষার উন্নয়ন ও বিকাশ ঘটে। দেখো যে মধ্যযুগে বাংলা শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে নিচের কোনটি প্রযুক্ত? কারণ মধ্যযুগে কি করে? বাংলা ভাষার উন্নয়ন ও বিকাশ ঘটে, ঠিক আছে? বাংলা ভাষার উন্নয়ন ও বিকাশ ঘটে, মধ্যযুগের বাংলা শিক্ষাটা কি আরো প্রসারিত হয়, ঠিক আছে? এরপরে 3 নাম্বারটা খেয়াল করো। 3 নাম্বার বলছে নিচের কোনটি মধ্যযুগে হিন্দু সমাজের জন্য প্রযোজ্য? দেখো 3 নাম্বার বলছে নিচের কোনটি মধ্যযুগের হিন্দু সমাজের জন্য প্রযোজ্য? অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়ে। দেখো বলছে অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়ে। তারপর বলছে সাংস্কৃতিক বিপ্লব সংঘটিত হয়। তারপর বলছে প্রাচীন রীতিনীতি বিদ্যমান ছিল, না বলছে জনগণের মধ্যে বিভাজন ছিল। দেখো এখানে একটু ভালো করে খেয়াল করো, দিনাজপুর 25-এ আসছিল। বলছে নিচের কোনটি মধ্যযুগের হিন্দু সমাজের জন্য প্রযোজ্য? দেখো বলছে অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়ে, না। বলছে সাংস্কৃতিক বিপ্লব সংঘটিত হয়, বলছে প্রাচীন রীতিনীতি বিদ্যমান ছিল। হ্যাঁ, মধ্যযুগে কি ছিল? প্রাচীন রীতিনীতি বিদ্যমান ছিল। তাদের মধ্যে কি ছিল? তাদের মধ্যে হচ্ছে প্রাচীন রীতিনীতিটা কি ছিল? বিদ্যমান ছিল, ঠিক আছে? তাদের মধ্যে কি ছিল? প্রাচীন রীতিনীতিটা বিদ্যমান ছিল, ঠিক আছে? এরপরে 4 নাম্বারটা দেখো। 4 বলতেছে মধ্যযুগে অভিজাত সম্প্রদায় কিভাবে জীবিকা নির্বাহ করত? দেখো বলছে মধ্যযুগে অভিজাত সম্প্রদায় কিভাবে জীবিকা নির্বাহ করত? ধর্মচর্চার মাধ্যমে, জ্ঞান বিজ্ঞান ও শিল্পের সাধনা দ্বারা, কৃষিকাজ করে, না ব্যবসা বাণিজ্য করে? দেখো বলছি মধ্যযুগে অভিজাত সম্প্রদায় কিভাবে জীবিকা নির্বাহ করত? জ্ঞান বিজ্ঞান ও শিল্পের সাধনা দ্বারা। বলছে কি? জ্ঞান বিজ্ঞান ও শিল্পের সাধনা দ্বারা কি করত? অভিজাত সম্প্রদায় জীবিকা নির্বাহ করত, ঠিক আছে? তাহলে রাইট আনসার হচ্ছে কি? 4 এর রাইট আনসার হচ্ছে মধ্যযুগে অভিজাত সম্প্রদায় কিভাবে জীবিকা নির্বাহ করত? জ্ঞান বিজ্ঞান ও শিল্পের সাধনা দ্বারা, ঠিক আছে? জ্ঞান বিজ্ঞান ও শিল্পের সাধনা দ্বারা। ওকে, এরপরে দেখো বলছে যে মধ্যযুগে বাংলার মুসলিম সমাজের অন্যতম বৈশিষ্ট্য ছিল কোনটি? এটা আমরা পড়লাম অভিজাত সম্প্রদায়। একটা হচ্ছে কি? মধ্যযুগে বাংলার মুসলিম সমাজের অন্যতম বৈশিষ্ট্য ছিল কোনটি? দেখো বলছে যে, দেখো আমরা অপশনগুলো পড়ি। অর্থনৈতিক মুক্তির সংগ্রাম, রাজনৈতিক অস্থিতিশীলতা, সামাজিক কুসংস্কার, না ধর্মীয় সংস্কৃতির লালন? দেখো এটা হচ্ছে ধর্মীয় সংস্কৃতির, দেখো এটা হচ্ছে ধর্মীয় সংস্কৃতির লালন, ঠিক আছে? এটা রাইট আনসার হচ্ছে ক। 5-এর রাইট আনসার হচ্ছে কি? 5-এর রাইট আনসার হচ্ছে ঘ, ঠিক আছে? 5-এর রাইট আনসার কি? 5-এর রাইট আনসার হচ্ছে ঘ, ধর্মীয় সংস্কৃতির লালন, ঠিক আছে? মধ্যযুগে বাংলার মুসলিম সমাজের অন্যতম বৈশিষ্ট্য ছিল কোনটি? ধর্মীয় সংস্কৃতির লালন। এবার 6 নাম্বারটা দেখো। 6 নাম্বার বলতেছে, বলছে ও একটা উদ্দীপক আছে, দেখো বলছে উদ্দীপকটা পড়ে 6 নং কোশ্চেনের উত্তর দাও। দেখো বলছে যে রেহেনার ভাইয়ের সুন্নতে খাতনা অনুষ্ঠানে মাছ, মাংস, খিচুড়ি ও হাসানের ব্যবস্থা করা হয়েছিল। তার নানা নাতির জন্য পোশাক নিয়ে এসেছিল। কি করছে? যে রেহেনার ভাইয়ের সুন্নতে খাতনা অনুষ্ঠানে মাছ, মাংস, খিচুড়ি ও আসারের ব্যবস্থা করা হয়েছিল। তার নানা নাতির জন্য পোশাক নিয়ে এসেছিল। এখন 6 নম্বর বলছে ওই অনুষ্ঠানের খাবারে
কোন যুগের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? দেখো প্রাচীন যুগের, আদিম যুগের, মধ্যযুগের না আধুনিক যুগের? দেখো মাছ, মাংস, খিচুড়ি এগুলো ছিল হচ্ছে মধ্যযুগে, ঠিক আছে? এগুলো কোন যুগে লক্ষ্য করা যায়? এগুলো হচ্ছে মধ্যযুগের আচরণ লক্ষ্য করা যায়, ঠিক আছে? এগুলো হচ্ছে মধ্যযুগের আচরণটা লক্ষ্য করা যায়। এরপরে 7 নাম্বারটা দেখো, 7 নাম্বার বলতেছে মধ্যযুগে বাংলার হিন্দু সমাজের কয়টি বর্ণ বিদ্যমান ছিল? দেখো কয়টি বর্ণ বিদ্যমান ছিল? 4টি, ঠিক আছে? মধ্যযুগে বাংলা হিন্দু সমাজের কয়টি বর্ণ বিদ্যমান ছিল? আমরা জানি মধ্যযুগে বাংলার হিন্দু সমাজের 4টি বর্ণ বিদ্যমান ছিল, ঠিক আছে? কয়টি? 4টি বর্ণ বিদ্যমান ছিল, ঠিক আছে? এরপরে খেয়াল করো, বলছি মধ্যযুগে হিন্দু সমাজে বিয়ের ক্ষেত্রে প্রভাব ফেলতো কোনটি? দেখো বলছে মধ্যযুগে হিন্দু সমাজে বিয়ের ক্ষেত্রে প্রভাব ফেলতো কোনটি? দেখো সবচেয়ে বেশি যে জিনিসটা প্রভাব ফেলতো সেটা হচ্ছে বর্ণপ্রথা। বর্ণপ্রথা হচ্ছে মধ্যযুগের হিন্দু সমাজে বিয়ের ক্ষেত্রে বেশ একটা প্রভাব ফেলতো, ঠিক আছে? তাহলে রাইট আনসার কি? 8 এর রাইট আনসার হচ্ছে গ নম্বর, ঠিক আছে? 8 এর রাইট আনসার কি? গ নম্বর, বর্ণপ্রথা, ঠিক আছে? এটা ভালো করে দেখো, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? মধ্যযুগে হিন্দু সমাজে বিয়ের ক্ষেত্রে কি প্রভাব ফেলতো? বর্ণপ্রথা, হ্যাঁ? এরপরে 9 নম্বর দেখো, 9 নম্বর বলতেছে যে শুভরাত্রি ব্রত কোন মাসে পালিত হয়? দেখো বলছে শুভরাত্রি ব্রত কোন মাসে পালিত হয়? এটা হচ্ছে ঘ কার্তিক মাসে। শুভরাত্রি ব্রত কার্তিক মাসে পালিত হয়, ঠিক আছে? শুভরাত্রি ব্রত কোন মাসে পালিত হয়? কার্তিক মাসে পালিত হয়। দেখি এরপরে ওকে আমাদের টাইপ শেষ, টাইপ 1 এর 1 থেকে 9 শেষ। ওকে ঠিক আছে, টাইপ 1 শেষ, আমরা টাইপ 2 নিয়ে তোমাদের সঙ্গে আবার হাজির হয়ে যাব। সে অবধি ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।